আমার উপর অনেক খ্যাপে আচ্ছা, যে 10টা মিনিট অপেক্ষা করলে কি সমস্যা। আপনার সাকিব খানের সাথে মুভি করার ব্যাপারে কোনো প্ল্যান আছে কি ফিউচারে? মুডের উপর ডিরেক্টরকে, প্রজেক্ট কেমন, নতুন ডিরেক্টর হলে এক ধরনের ডিসকাউন্ট। নতুন ডিরেক্টর কি বেশি ডিসকাউন্ট দেওয়া হয় নাকি পুরানদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়? ওর ছাড়া এমনি ইন জেনারেল সবার মধ্যে থেকে মেহজাবিন সব থেকে বেশ কমফোর্টেবল। আমার না। প্রডিউসার হওয়ার ইচ্ছা বেশি। বেশি। ডিরেকশনটা অনেক কঠিন, মনে হয় সব থেকে সহজ, কিন্তু সব থেকে কঠিন কাজ হচ্ছে ডিরেক্টর। যে আমি আর মিডিয়াতে আমি অ্যাক্টিং করব না, অন্য সেক্টর যদি আপনি যেতে চান কি জয়েন করবেন আপনি, বিজনেস অর হোয়াট? আমি জানি না আসলে, সেটা নিয়ে এখনো ভাবিনি, তবে ভাবা উচিত। 9টা ভালো কাজ করবেন, মাথায় তুলে রাখবে। আপনি একটা খারাপ কাজ করবেন, মাথা থেকে ফেলে আপনাকে একটু নর্মালি তাকালেই আমাকে নাকি সবাই বলে আমাকে নাকি ডাকাতের মতো লুক দিয়ে, ডাকাতের মতো লাগে আমাকে। আসসালামু আলাইকুম। র অ্যান্ড রিয়েলের 3rd এপিসোডে আমার সাথে এমন একজন অভিনেতা আছেন, আমার কেন বাংলাদেশের সবারই পছন্দের। আর ওনার ওটিটিতে ওনার যে রাজত্ব আছে, আমার মনে হয় আর কারোর নেই। তো আজকে অবশ্যই আমরা যার সাথে আড্ডা দিব, উনি হচ্ছেন none other than মিস্টার শ্যামল মাওলা। ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। থ্যাংক ইউ আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। কি চলতেছে ভাই এখন লাইফে আমাকে বলেন তো আপনার এখন? কারণ আমি অলওয়েজই বিশ্বাস করুন আপনাকে যখন দেখি অন স্ক্রিনেই দেখি, আজকে আমাদের ফার্স্ট মিট যদিও। তো যখন দেখি আমার কাছে আপনার চোখগুলো দেখলে না বলিউডের একজনের কথা মনে পড়ে, ইরফান খানের কথা। এই কথাটা কি আমার ছাড়া আর কেউ বলেছে আপনাকে? আমি কিছুটা শুনেছি, কিন্তু তার মতো যদি অভিনয়টা পারতাম তাহলে বোধহয় আরো বেশি ভালো লাগতো। এটা ঠিক, উনি অবশ্যই ওনার অভিনয়টা খুবই অন্য, বাট আপনার অভিনয়টা আমাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগে। আর আমার মনে হয় না কারোর খারাপ লাগার কথা। স্পেশালি আপনার, আমার খুব কাছের মহানগরের আপনার যে অ্যাক্টিংটা, এটার ব্যাপারে কিছু এক্সপেরিয়েন্স যদি শেয়ার করতেন। কারণ ওইখানে মোশাররফ ভাইয়ের সাথে আপনার যে মানে আপনাকে যে আটকা রাখার পরে যে অ্যাক্টিং এর যে আমরা যেটা দেখতে পাই সবাই অন স্ক্রিনে, ওইটার ব্যাপারে আপনার একটা অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। মানে যেকোনো একটা ভালো প্রজেক্ট আসলে শুধুমাত্র 1-2 জন দিয়ে হয় না তো। তো ওই ভালো প্রজেক্ট আসলে দরকার হয় পুরো টিমটা যখন প্রপার কাস্ট করা হয়, পুরো টিম, ক্রু মেম্বার হোক, ডিরেক্টর হোক, কাস্টিং হোক, যারাই হোক, প্রপার যদি হয় তাহলে এই কাজটা এমনিতেই খুব ভালো হয়। তার একমাত্র উদাহরণ হচ্ছে মহানগর সিজন 1। জি। সো ওইটা একদম সব দিক থেকে আমি বলবো একদম প্রপার ছিল তো। তো সেই জায়গায় থেকে আমার কোয়ার্ডিস মোশাররফ ভাই, সেও জি। খুব ভালো অভিনেতা। আরও যারা যারা ছিল সবাই দুর্দান্ত যে যার জায়গা থেকে। সো ওই প্রজেক্টটা আসলে মজা মজা পেতে পেতে করা আসলে। ওই প্রজেক্টটা কেমন হচ্ছে সেটা থেকে বিষয় হচ্ছে মজা পাচ্ছিলাম। সিকোয়েন্স প্রত্যেকটা সিন করছিলাম, মজা পাচ্ছিলাম। করছিলাম, মজা পাচ্ছিলাম। আর নিপুণ ভাইয়ের স্ক্রিপ্ট হচ্ছে আমরা কেউ জানি না তো আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে কি হবে। সো এইটা আরেক রকমের অভিজ্ঞতা আমার জন্য। মানে কারণ এটার স্ক্রিপ্ট কি আপনাকে আগে দেওয়া হয়নি? না, মানে নিপুণ ভাই তো স্ক্রিপ্ট দেয় না আগে। ও ওকে। তার কাছে রাখে। আচ্ছা, আচ্ছা। সো আমি ইউজড টু হচ্ছে স্ক্রিপ্ট পেয়ে অভিনয় করা। তো সেইটা ছিল স্ক্রিপ্ট ছাড়া অভিনয় করা, এবং আমি জানিও না যে আমার মানে কি হবে ও পরবর্তীতে। আমি কেন আমাকে থানায় ধরে নিয়ে আসা হয়েছে আচ্ছা। সেটা কিন্তু আমি জানতাম না। ওহহো! প্রথমেই থানার শুটগুলো করা হয়েছে। আচ্ছা, আচ্ছা। মানে পুরোটাই আপনার কাছে মা ব্যাপার কি হইতেছে না হইতেছে আপনি কিছুই জানেন না। না, শুধু সেটও আমাকে জানেন না। জানানো হয়েছিল আমি একটা অকারেন্স করেছি। আচ্ছা। সেটার জন্য আমাকে থানায় ধরে নিয়ে আসা হয়েছে, এবং সেটা কি সেটা এখনই মানে তখন বলেনি। ওকে। এবং শুটিং শেষে যখন ওই সিকোয়েন্স গুলো করতে যাই তখন তার কিছুক্ষণ আগে জানতে পারি যে আমি আসলে এই কাণ্ড ঘটিয়েছি। সেজন্য আচ্ছা। আমাকে থানায় তো সব মিলিয়ে আসলে মজা করে করছিলাম বলেই আসলে প্রজেক্টটা ভালো হয়েছে হয়তো। মানে সবাই সবার জায়গা থেকে যে যা জি। যতটুকু দেয়ার সবকিছু দিয়েছে বলেই প্রজেক্টটা ভালো হয়েছে এবং দেখতে ভালো লেগেছে। হয়তো আমার শুধুমাত্র আমার পারফরম্যান্স না, আরো অন্যান্য সবার পারফরম্যান্সই জি। দেখতে ভালো লেগেছে। তো টপ নচ ছিল সবার পারফরম্যান্সটা। এইজন্য সবার কাছে আরো বেশি ভালো লেগেছে। আর মোশাররফ ভাইয়ের সাথে আপনার যে ফাইটিং বা মানে একজন একজনকে ডায়ালগের যে ব্যাপারটা, ওইটা খুবই অসাধারণ ছিল। আর রিসেন্টলি ভাই আপনার যে কানাগলি দেখলাম, হ্যাঁ। এটা নিয়ে নিউজও হচ্ছে। ওইটার আপনার দেখলাম, আমি যে পোস্টারটা দেখলাম আপনার চোখটা পুরা ব্লাইন্ড করে রাখা, ব্লাইন্ডফোল্ড করে রাখা। ওইটার কাহিনীটা কি ছিল ভাইয়া? মানে ওইটার আপনার যে স্ত্রী আপনার যখন ওইটার কি সেইম ছিল, স্ক্রিপ্ট পান নাই নাকি ওইটার ডিফারেন্ট ছিল? না, ওটা স্ক্রিপ্ট পেয়েছি, এবং ওটার মূল আ বিষয়টাই ছিল স্ক্রিপ্ট। ওকে। ওই প্রজেক্টটা রাজি হওয়ার কারণটাই ছিল স্ক্রিপ্ট। আচ্ছা। স্ক্রিপ্টটা তো সুন্দর করে লিখেছিল ডিরেক্টর। রাইট। আ মানে পুরো টিম যেভাবে দেখলাম, প্ল্যান যেভাবে দেখলাম, সবকিছু মিলিয়ে আমি রাজি হয়েছিলাম এবং
ওই কাজটাও করতে গিয়ে বেশ মজাই লেগেছিল। না ওইটাও আসলে ভালোই। আর সব দিক থেকে সবথেকে বড় ইম্পোর্টেন্ট আপনি মনে হয় ওটিটির ফার্স্ট কাজ আপনি করেছিলেন বাংলাদেশে যখন ওটিটি স্টার্ট হয়। বলা যায় আরকি। ১ম এ ঢাকা মেট্রো আর মানিহানি জি, হ্যাঁ, আসে হইচইতে, তো মানিহানিতে আমি ছিলাম। জি। আর বিঞ্জে তখন আসে হচ্ছে সদরঘাটের টাইগার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে 14 অগাস্ট। জি। তোর মধ্যে সদরঘাটের টাইগারে আমি ছিলাম। তারও আগে আমি যদি ওয়েব ফিল্ম বলি ক্যাশ হ্যাঁ। বা আরো অনেক কিছু, ওগুলোতে আমি ছিলাম। তো সেই জায়গা থেকে মানে শুরুর দিকের কাজগুলোতে আমি ছিলাম আরকি। আপনার কোন ক্যারেক্টারটা বেশি করতে ভাল লাগে? যেমন আপনি তো অনেক ধরনের ক্যারেক্টার করছেন। তো কোন ক্যারেক্টারটা আপনার কাছে প্রিয়? যেই ক্যারেক্টারটা আমার কাছে আমার মনের মতো পাইছি আমি। ওটিটিতে নাকি নাটকে? সবকিছুতে। লাভ ইন ঢাকা একটা প্রজেক্ট আছে। সেই আচ্ছা। প্রজেক্টটা মানে আমি যদি পারি যে এখন যদি আবার ওইটা শুট হয় তাহলে আমার জন্য আরো বেশি ভালো হবে। কারণ তখন অ্যামেচার ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তখন অ্যামেচার মাথা থেকে যতটুকু পারফরম্যান্স করতে পেরেছিলাম সেটা করেছিলাম। এখন মনে হয় যে এখন করতে পারলে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, এখন তো আরো আপগ্রেড হইছেন। আর আপনার তো ক্যারিয়ার তো অনেক লম্বা। সবাই জানে। ২০০৬ ১০ থেকে থেকে। ১০ থেকে। আর 6 ছয় থেকে মনে হয় মঞ্চ তখন স্টার্ট করছিলেন। আমি একটা ক্যামেরার সামনে পারফরম্যান্স করেছিলাম কিন্তু ওটা রেগুলার না। ওটা আচ্ছা। এমনি জাস্ট দাঁড় করিয়ে দিয়েছিল। তো তারপরেও করিনি। ১০ থেকে রেগুলার করা বলা যায়। এখন ২৫ চলতেছে। ২৫ চলছে। কতটুক চেঞ্জ দেখতেছেন ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রি অবশ্যই অনেক বড় হয়েছে। আগে তো যেভাবে কাজ হতো, যে বাজেটের কাজ হতো, এখন তো মানে কোটি টাকাও ছাড়িয়ে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আমাদের মানে প্রজেক্টগুলোতে। জি। সো এটা তো অবশ্যই ইন্ডাস্ট্রির জন্য ভালো এবং ইন্ডাস্ট্রি বড় হয়েছে আমি বলব। মানে সবথেকে চেঞ্জ হয়েছে আমি যে মানে ৳৫০০-১,০০০ থেকে পেমেন্ট শুরু করেছি। আচ্ছা। এখন যেটা নেই সেটা এর থেকে বড় চেঞ্জ আর কি হতে পারে? ৳৫০০-১,০০০ থেকে এখন কত নিচ্ছেন আপনি? এখন তো প্রজেক্ট ওয়াইজ এখন ফ্রিতেও করি। আবার আ আ যখন যেটা প্রয়োজন এটা কোনো ফিক্স নাই। মানে এটা আমার আচ্ছা। মন মর্জির উপর, মুডের উপর, ডিরেক্টরকে প্রজেক্ট কেমন, নতুন ডিরেক্টর হলে এক ধরনের হুম। ডিসকাউন্ট। নতুন ডিরেক্টর কি বেশি ডিসকাউন্ট দেওয়া হয় নাকি পুরানদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়? নতুনদেরকেই বেশি ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট হয়। দেওয়া হয়। কারণ এটাতে রিস্ক থাকে নাকি? রিস্ক থাকে না, মানে আমি চাই নতুন ডিরেক্টর ভালো মতো কাজটা করুক, হুম, হুম, হুম। সে দাঁড়াক, বাহ! সে আমাকে মনে রাখুক। পরবর্তীতে নিলে নেক, না নিলে না নেক। অন্তত আম 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 আমি তার শুরুর কাজে ছিলাম এইটা ভাবতেও ভালো লাগে। যেমন অনেক চ্যানেলের শুরুর আ দিকের প্রজেক্টগুলোতে আমি ছিলাম। অনেক আচ্ছা। প্ল্যাটফর্মের শুরুর প্রজেক্টগুলোতে আমি ছিলাম। এটা ভাবতে ভালো লাগে। নাইস। এই থিংকিংটা আপনার কাছে মানে আপনার থিংকিংটা ভালো এবং পজিটিভ। যে না আপনি চান যে একজন উঠুক। উঠার পর আপনাকে মনে রাখুক। বাট অনেকে আমি তো কাজ করতেছি টুকটাক। আপনাদের লেভেলে তো যাইনি কখনো এখন পর্যন্ত। তো থিং ইস অনেকে চেষ্টা করে যে নতুন যদি কেউ অফার দেয় একটা কাজের তো তাকে দেখা যায় যে মানে হিন্দিতে যে বলে বালিকা বাকরা বানিয়ে যে গলা কাটা হয়। হুম। তো ওই জিনিসটা আপনার মধ্যে তাহলে একদমই নেই। না, ওরকমটা আমি চাইও না। আমি চাই একটা মানে ইন্ডাস্ট্রি বড় হোক। ইন্ডাস্ট্রিতে যত লোক ঢুকবে, ইন্ডাস্ট্রি তত বড় হবে, তত কাজের প্রক্রিয়া বাড়বে। রাইট। হ্যাঁ? সবার, শুধু মানে হ্যাঁ, হ্যাঁ, না ঠিক। আর এখন তো এইজন্যই তো দেখা যাচ্ছে যারা মিউজিক ভিডিও ডিরেকশন করছে বা নাটকের ডিরেক্টর ছিল, ওরাও এখন মুভির ডিরেক্টর। রায়হান হুম, রাফি ভাই ছিল বা মেহেদী ভাই, হুম। উনারাও তো এখন সাকিব খানের সাথে মুভি করেছে। আপনার সাকিব খানের সাথে মুভি করার ব্যাপারে কোনো প্ল্যান আছে কি ফিউচারে? বা কি মনে হয়? যদি মিলে যায় অবশ্যই করব। কেন করব না? আমার মানে এটাই আমি মনে মানে আমার ভেতর থেকে আসে যে কেন এরকম হয় নাই এখন পর্যন্ত? হয়ে যাবে হয়তো, হয়ে যাবে। কারণ আমিও একই ইন্ডাস্ট্রিতে, সেও একই ইন্ডাস্ট্রিতে। আমার যেকোনো সময় হয়ে যাবে। আপনার সাথেই তো এত বছর পর, আমি আপনাকে চিনি অনেক বছর ধরে। কিন্তু আপনার সাথে আজকে আমার ১ম দেখা। থ্যাংক ইউ। আপনি যে বলছেন আমাকে চেনেন এটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট সত্যি তাই। আমি আপনাকে চিনি, আপনাকে মনে রেখেছি, আপনার কাজ দেখেছি বলেই মনে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। না আপনার কাজ তো আমার অনেক, অনেক আগে থেকে দেখা হয়। ২০১০ থেকে আমরা মনে হয় কলেজে ছিলাম। ওই সময় থেকে আপনার কাজ দেখতে এখন আমিও ইয়াং ছিলাম তখন, ইউনিভার্সিটি গোয়িং। যাক আলহামদুলিল্লাহ। এখন ভাইয়া আপনার নেক্সট প্রজেক্ট কি আসতেছে? নেক্সট প্রজেক্ট নাদানের জন্য অপেক্ষা। নাদানটা আ সবকিছু ঝুট-ঝামেলা শেষ হলে ইনশাআল্লাহ সামনে চলে আসবে। শুটিং শেষ হয়ে গেছে? সব শেষ, সব ডান। আচ্ছা, এখন শুধু কিছু ফর্মালিটিস বাকি। ওকে। আর এমনি ভাই ওটিটিতে যে প্ল্যাটফর্মে যে মুভিজ গুলা বা যে ওয়েব সিরিজ গুলা যায়, ওইটাতে শুটিং এর জন্য কয়দিন লাগে? আর আমাদের বাংলাদেশের যেমন মুভি জন্য কয়দিন লাগে? একটু বেসিক আপনার যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। ওটিটির সিরিজগুলো ১৫ থেকে ২০ দিনের মধ্যে ইন জেনারেল হয়ে যায়। ওকে। কোনোটা ১ মাসও লাগে, কোনোটা
35 দিনও লাগে। আর ফিল্ম তো আমি ছোটবেলা থেকে শুনেছি ফিল্ম 35 থেকে 40 দিনের মতো লাগে বা 50 দিন লাগে। আবার ফিল্ম আ দেখেছি 15 দিনেও হয়ে যায়। আচ্ছা। সো এটা ডিপেন্ড করে প্রজেক্টের উপর, গল্পের উপর, আপনার পরিশ্রমের উপর এবং বাজেটের উপর। বাজেট বেশি হলে তো একটু সময় বেশি লাগে নাকি? না তাড়াতাড়ি হয়ে যায়? মানে বাজেট বেশি হলে তখন মিষ্টি বেশি হয়, বাজেট কম হলে একটু মিষ্টি কম হয়। ওকে। আর বেশি বাজেটের মধ্যে এখন পর্যন্ত আপনার কাজ কোনটা? যদি আপনার কাছে যে বেশি বাজেটের মধ্যে আপনি যেই কাজ করেছেন, সেই কাজের মধ্যে আপনার কি মনে হয় ওইটা কতদিন লেগেছে বা আপনার বেশি বাজেটের মধ্যে যে আপনি কাজ করেছেন, সেটা আপনার কাছে কোনটা এখন পর্যন্ত? বেশি বাজেটের মধ্যে নাদান বলবো, বেশি ওকে। বাজেটের মধ্যে মহানগর বলবো, বেশি বাজেটের মধ্যে দ্য সাইলেন্স বলবো, আরারাত বলবো। বেশি বাজেটের মধ্যে বিবিসির একটা কাজ করেছিলাম উজান গাঙ্গের নাইয়া। হ্যাঁ, রাইট। সিজন 1 এ সেলিম ভাইয়ের ডিরেকশনে। ওটা অনেক বাজেট। ওটা ইন্টারন্যাশনাল মানের মানে শুটিং ছিল, প্রজেক্ট ছিল। ওইটা কোন সালে ছিল? এইটা 2016 মেবি। 16 এ রাইট? 16 এ ভাই আসলে অনেক কাজগুলো আসছে আমার কাছে। আমারও দেখতে ভালো, ভালো কাজ আসলে 16 টা সবার জন্য মোটামুটি লাকি মনে হয়। আর এখন ভাইয়া আপনার মিডিয়াতে তো আপনি কাজ করতেছেন তো অনেক বছর ধরে। মিডিয়াতে আপনার কাছের বন্ধু কে আছে? যার সাথে আপনার কাজের ডিটেইলস শেয়ার করেন, এমন কেউ কি আছে? এরকম তো অনেক অনেকেই আছে যদি কাজের ২-৩ দিতে। জনের বা ২-১ জনের নাম বলেন। নূর ইমরান এখন যে গুলমোহরে হুম। নূর ইমরান ওর সাথে বেশ ভালোই শেয়ারিং হয়। আরো ছোট ভাই ব্রাদার কিছু আছে ইন্ডাস্ট্রিতেই কাজ করে। হ্যাঁ? তাদের সাথেও মানে যোগাযোগ হয়। আমি বেসিক্যালি আড্ডা মারি ছোটদের সাথেই যাতে করে ওদের থেকেও কিছু শিখতে পারি, নতুন কিছু যদি হয়। তো ওই ছোট ভাই তো আমি হয়ে যাবো খুব হ্যাঁ, তাড়াতাড়ি। শিওর। আমার বাসায় যেকোনো দিন যেকোনো সময়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি শাহবাগে আপনার জন্ম। হ্যাঁ, শাহবাগ থেকে এখন আপনি থাকছেন উত্তরায়। তো সেই জার্নিটা মানে কিভাবে ফুল ফ্যামিলি কিভাবে যায়? বা কাজের থ্রুতে যাওয়া হয় না? কিভাবে কি? আমি শাহবাগে বেড়ে ওঠা কোয়ার্টারে বাবা জব করতেন পিজি হসপিটালে। সো সেই কোয়ার্টারে বেড়ে ওঠা ওখান থেকে কাজের থ্রুতে আমি ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাই। তো সেখান থেকে আলাদা হয়ে আস্তে, আস্তে গিয়ে ঠিকানা হয় হচ্ছে উত্তরা। উত্তরাতে। এখন উত্তরাতেই আছি। তো এখন শাহবাগ আর উত্তরা আসলে অনেক দূর তো। হ্যাঁ। সো ২ টা মানে মেইন ঢাকা শহর আমি বলব শাহবাগ। আচ্ছা। কারণ শাহবাগ থেকেই যত উৎসব হোক, যত বিক্ষোভ হোক, সবকিছুর শুরুই হ্যাঁ, আসলে শাহবাগ শাহবাগ থেকে। থেকে। এগুলো নিজের চোখে দেখে আসলে বেড়ে ওঠা। এখন তো আর এগুলো দেখা যায় না উত্তরার দিকে। হ্যাঁ। এখন শুধু নিউজে শোনা যায় যে শাহবাগে এটা হচ্ছে, হুম। সেটা হচ্ছে। তো এখন উত্তরাতে থাকি, উত্তরাতে সেটল। আপনার উত্তরা আর শাহবাগের মধ্যে যেন তাড়াতাড়ি জার্নি করতে পারেন বা আপনার ইচ্ছা হলে শাহবাগ আসতে পারেন এজন্য মেট্রো রেল করা হয়েছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে। রাইট ২ টাই আপনার জন্যই করা হয়েছে হবে। আর আপনার ফ্যামিলিতে ভাই এখন ভাবির কাজ করতেছেন না, সে কাজ করছে না। কাজ সে করছে। বাসায় ব্লগ অনলাইন ব্লগার। হ্যাঁ, ওইদিকেও তো এখন বিজনেসটা ওইদিকেই চলে গেছে মোটামুটি একটা। ও মানে রেগুলার ব্লগ করে আরকি। যাক আলহামদুলিল্লাহ। আর এখন ভাইয়ার নেক্সট প্রজেক্ট আপনি যেহেতু বললেন আপনার মুভি আসতেছে। আর এখন নাটকের দিকে কোনো কাজ করার কি কোনো ইচ্ছা আছে? নাটক একটা এই যে তৌকির ভাইয়ের একটা করলাম 'ধূসর প্রজাপতি'। আচ্ছা। এটা বিটিভিতে অলরেডি ট্রেইলার দেখানো শুরু হয়েছে। বিটিভিতে। এটা মেবি নেক্সট মান্থেই অন এয়ারে চলে যাবে। এটার কাজ শেষ। ও। টানা শুট করেছি ১৩-১৪ দিনের মতো। ওহো! ঢাকাতেই হয়েছে শুট? না, নক্ষত্রবাড়ি তৌকির ভাইয়ের রিসোর্টে। ও ওইখানেই হয়েছে? হ্যাঁ। ওকে। এইজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, মানে তৌকির ভাইয়ের সাথে কাজ করার এটাও একটা মজা। মানে এমনিতেই সে শিক্ষক মানুষ, তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আবার তার শুটিংটা হয় এত সুন্দর একটা প্লেসে যেখানে মানে রিসোর্টের মতো একটা জায়গায় আপনি থাকছেন, হ্যাঁ, আপনি হ্যাঁ। শুটিং করছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন, আবার আপনি ঘুমাতে রেস্ট পারতেছেন। নিচ্ছে, আপনি সুইমিং করছেন। তো সুবিধা আরকি। তো ওখানে তৌকির ভাইয়ের সাথে কাজ করার এটাও আরেকটা সুবিধা। এটা আর ভালো টিমের সাথে শুট করলেই তো ভালো লাগায় অবশ্যই। সময় কিভাবে যায় বুঝাও যায় না। আর আপনার ভাইয়া এখন আপনি যখন কাজ থাকে তখন তো স্বাভাবিক আপনি শহরের বাইরে থাকতেছেন, ঢাকাতেও থাকতেছেন, ব্যস্ত সময় থাকে। এই ছাড়া যখন শুটিং থাকে না তখন আপনার শিডিউলটা কিরকম থাকে? আমি বাসাতে থাকি, একদম বাসাতেই। বাসাতেই সময় দেই, বাসাতেই সিরিজ দেখি, বাসাতেই গেম খেলি, বাসাতেই পড়ি, ওকে। বাসাতেই মিটিং করি, বাসাতেই আড্ডাবাজি করি, ওকে। বাসাতেই সব। কি গেম খেলেন? লুডো। লুডো কি এটা কি ফোনে নাকি ফোনে।
ফোনে ওকে তাহলে তো ভালো আপনার সাথে লুডো খেলা যাবে। এটা মানে ফ্রি সময় আসলে বাসায় থাকাটাই তো আপনার কাছে এনজয়েবল মনে হয়। কারণ এমনিতে তো ব্যস্ত থাকেন যেমন মাসের মধ্যে যদি ১৩ দিন ১৫ দিন শুটিং এই যায়, তখন এটলিস্ট ১২-১৫ দিন ফ্যামিলিকে সময় দেওয়াই ভালো। হুম, তা তো অবশ্যই। মানে আমিও এটা প্রেফার করি। তাই আমিও এটাই প্রেফার করি। আর এখন ভাইয়া আপনার রিসেন্টলি আপনি যেগুলোই কাজ করেছেন, আপনার সাথে তো কো-আর্টিস্ট অনেকেই ছিল, ফিমেলের কথা বলছি। তো সবার মধ্যে আপনার কাছে খুব বেশি ফেভারিট কার কাছে মনে হয়? যেন ওর অ্যাক্টিংটা বা আপনার তার সাথে করলে আপনারও ইজি হয়ে যায় কাজ করতে? উম এখন কাজ করছে যাদের মধ্যে তাদের মধ্যে আয়েশা খান, ওর সাথে বেশ কয়েকটা প্রজেক্ট করা হয়েছে। হুম, তো ও বেশ ভালো কমফোর্টেবল এবং হুম, ও মানে আমার আমার যতটুকু আসলে সিরিয়াস থাকা দরকার আমার হুম। কো-আর্টিস্ট হিসেবে, তার থেকেও বেশি সিরিয়াস। সো এটা বেশি ভালো লাগে। ইজি হয়ে যায় কাজ করা। হ্যাঁ, হ্যাঁ, একদমই আমি যেটা চাই সেরকমটাই পাওয়া যায়। ওকে। উনার সাথে কি কাজ করেছেন রিসেন্টলি আপনি? এই যে 'ধূসর প্রজাপতি' ত্বকের ভাই এটাতে ছিল। তার আগে ছিল 'এ এমন পরিচয়'। এই যে 'কানাগুলি'তেও তো জি, ছিল। আর মেহজাবিন আপুর সাথে তো আপনি কাজ করেছেন। মেহজাবিন তো ছিলই। ও তো জি। মানে ও তো নতুনদের মধ্যে আর হ্যাঁ, বলছি না। মানে উনি এছাড়া এমনি ইন জেনারেল সবার মধ্যে থেকে মেহজাবিন সবথেকে বেশ হ্যাঁ। কমফোর্টেবল। আর মেহজাবিন আপুর সাথে আপনার অনেকগুলা ক্লিপ দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। কারণ ওইখানে আপনাকে আরো ডিফারেন্ট ক্যারেক্টারে হ্যাঁ, দেখা হ্যাঁ, গেছে। হ্যাঁ। এই টানা ৩ টা ওয়েব সিরিজ করেছিলাম এটার আমি। জন্য কি ভাইয়া কখন আপনি যখন স্ক্রিপ্ট পান, এটার জন্য আলাদাভাবে প্রিপারেশনটা কিভাবে নেন? কোনটার জন্য? যখন আপনি ইনটেন্স যে ক্যারেক্টার গুলা করেন, কারণ আপনাকে তো বেশিরভাগ ইনটেন্স ক্যারেক্টারই আমরা দেখতে পাই। রোমান্স গুলাতে একটু কম মানে হুম। অ্যাকশন বা ওই ডায়ালগের যে ব্যাপারগুলা থাকে। কারণ আমি বেশিরভাগ আমার কাছে নাটকটা একটু অপছন্দ। কারণ হচ্ছে আমার কাছে স্ক্রিপ্ট মনে রাখার বিষয়টা না আমার কাছে আমি মনে হয় যে আমি এটাতে দুর্বল, টু বি অনেস্ট। তো আপনারা যে এত মেজর এত বড় ডায়ালগ গুলা মনে রাখেন, এটা কিভাবে মানে এই প্রিপারেশনটা কিভাবে আসে ভাইয়া? এটা যে যার মতো করে আসলে মানে ওয়ে বের করে নেয় মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য। আমি যেমন সিঁড়ির মতো করে সাজাই যে আচ্ছা, ১ম সিঁড়িতে কোন টপিক, ওকে। কোন টপিকে কথা হচ্ছে। তারপরের সিঁড়িতে কোন টপিক। সো এই টপিকটা মনে রাখলে এর পরের টপিকটা এমনিতেই যেন মাথায় আসে। তারপরের 3rd সিঁড়িতে কোন টপিক। এইভাবে মনে রেখে প্রত্যেকটা সিঁড়ি পার হই এভাবে। এটা যারা আসলে নাটককে অপছন্দ করে বা যাদের কাছে নাটকটা টাফ ওরা এইভাবে ইউজ করতে পারে নিজের ব্রেইনটা। কিছু করার নেই। কারণ আপনার তখন রাত বাজে ২:৩০ হুম, আপনার সিকোয়েন্স শেষ না হলে আপনার ডিরেক্টর আপনাকে মুক্তি দেবে না। আপনার পারফরম্যান্সও ভালো করতে হবে। রাইট। আপনি বাধ্য এখন মুখস্থ করতে এবং সুন্দর করে পারফরম্যান্স করতে। কিছু করার নাই। আপনার অটোমেটিক তখন এমনিই মনে থাকবে যে আমার এটা শেষ করতে হবে যেভাবেই হোক। আবার রিটেক বেশি নিলে তো অপোজিটের আরো ভুলে যাবেন। রিটেক বেশি হলে আপনি একদম মনেই থাকবে না কিছু। আর নিজের কাছে তো একটু হেজিটেট ফিল হয় যে হ্যাঁ, এটা বারবার রিটেক ওই যে লাইট-টাইট গরম-টরম মিলিয়ে মানে আরো এটা ঠিক। আর আপনার ভাই আপনি মোটামুটি আপনার এখন যেই বয়স আছে, হায়াত থাকতে আপনি কি চান যে মানুষ কোন কাজটা আপনার মনে রাখুক? এই কাজ দিয়ে আপনাকে সারা জীবন মনে রাখবে। এমন কোন কাজ আছে? যে আপনি দেখতে চান যে না আজ থেকে ২০ বছর পরে বলতেছে না এই কাজটা আছে। কি মনে হয় কোন কাজটা মানুষ মনে রাখবে? এই তো মহানগরটাই তো মনে রাখবে। এটা তো আর সবাই মনে রাখবে। এর ছাড়া এই মহানগর ছাড়া এইটার সাথে আর কোন কিছু দ্য সাইলেন্সটা মনে রাখবে আমার ধারণা। মনে রাখ সাইলেন্স মনে রাখবে। মানিহানি যদি সবাই দেখে থাকতো হুম, তাহলে মানিহানি সবার মনে থাকার কথা। গেরিলা মনে রাখবে। হ্যাঁ, গেরিলার আর প্রোডিউসার হওয়ার ইচ্ছা আছে নাকি আপনার মনে হয় যে না আমি ডিরেকশন এ চলে যাব? কি মনে হয়? আমার না প্রোডিউসার হওয়ার ইচ্ছা বেশি। বেশি। ডিরেকশনটা অনেক কঠিন। মনে হয় সবথেকে সহজ। কিন্তু সবথেকে কঠিন কাজ হচ্ছে ডিরেক্টর। আর প্রোডিউসারটা তো ভাই আরেকটু রিস্কি মনে হয় না? কারণ আপনার টাকা-পয়সা রিস্কি, তা তো রিস্কি। মানে ওটাতে একটু চাপ কম। কিন্তু ডিরেক্টরের মাথায় সবথেকে বেশি দায়বদ্ধতা পুরো প্রজেক্টের। ও সো ডিরেক্টরের চাপ বেশি। এটাতে আপনি স্কিপ করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি এত দায়বদ্ধ হতে চাই না কারো কাছে। ফুল টিমের প্রেশার। হ্যাঁ, এমনি ফেভারিট ডিরেক্টর কে আপনার ভাইয়া? ৩ জনের যদি নাম বলেন। কারণ আপনার ক্যারিয়ার হিউজ। তো আপনাকে একজনের নাম বলাটা আসলে উচিত হবে না। গিয়াসউদ্দিন সেলিম, ওয়াও! ওকে, রবিউল আলম রবি, ওকে। শাওকি। এই ৩ জন আপনার সবথেকে বেশি ফেভারিট। আরো আছে কিন্তু ৩ জনের নাম জি। বললেন তো মাত্র ৩ জন বললাম। আরো এরকম লিস্ট বের করলে আরো ঠাস কিছু নাম বের না হয়ে যায়। এইজন্য আপনাকে ৩ জনই বলছি। কারণ আমি জানি অনেকে একজনই বলা হয়। কারণ আপনি তো মাশাআল্লাহ আপনার ক্যারিয়ারটা হিউজ। আর মানে আপনার এখন
পর্যন্ত মিউজিক ভিডিও কি করা হয়েছে কখনো? মিউজিক ভিডিও করা হয়েছে। সেটা কত সালে করেছিলেন? এই তো ঈদেও একটা করেছি। হ্যাঁ। লাস্ট ঈদেও একটা করেছি। আর্টিস্ট কে ছিল জানতে পারি? চমক। হ্যাঁ, চমকের তো কাজ এখন ইউজ বেরোচ্ছে। রিসেন্ট টিভিসিও করেছে অনেক সুন্দর, সুন্দর। আর এখন ভাইয়া আপনার যে মুভিটার পর আপনার ডিফারেন্ট কোনো প্রজেক্ট আসতেছে? মুভির পরে আর কোনো প্রজেক্ট আসতেছে বা কথাবার্তা চলতেছে এমন কিছু? কথা হচ্ছে অনেক প্রজেক্ট নিয়ে, কিন্তু ওই যে ব্যাটে বলে হওয়ার যে বিষয়টা, সেটা না হওয়া পর্যন্ত তো প্রজেক্ট শুরু হয় না। সো ব্যাটে বলে হওয়ার জন্য অপেক্ষায় আছি। ঠিকঠাক স্ক্রিপ্ট অনেকদিন পাচ্ছি না। যদি হঠাৎ করে আপনার এই ক্যারিয়ারটা আপনি মনে করেন যে আমি ক্লোজ করব। যে আমি আর মিডিয়াতে আমি অ্যাক্টিং করব না। অ্যাক্টিং, ডিরেকশন, প্রোডিউসার আপনি অন্য সেক্টরে যদি আপনি যেতে চান, কি জয়েন করবেন আপনি? বিজনেস অর হোয়াট? আমি জানি না আসলে, সেটা নিয়ে এখনো ভাবিনি। তবে ভাবা উচিত। এটা নিয়ে ভাবা উচিত। অন্য কোনো আর কিছু তো পারি না অভিনয় ছাড়া। না, অনেক কিছুই পারেন আপনি অবশ্যই। আপনার ভিতরে এমন কি প্রতিভা আছে অ্যাক্টিং ছাড়া? যেটা মানুষ জানে না। কিন্তু আপনার মনে হয় যে না এই প্রতিভাটা যেটা আছে এটা আমি জানি এটা এমন বাট মানুষ এখনো জানে না। এটা হিডেন আছে। কি প্রতিভা আছে আপনার কি মনে হয়? লিডারশিপ লিডারশিপ। এটা আপনার ভিতরে আছে আপনি মনে করেন? মনে করি, কিন্তু মানুষ জানে না, হয়তো মানুষ মনে করে না। ওকে। আর কোন কাজটা মানে আপনি তো অনেক ক্যারেক্টার করেছেন ভাইয়া। মানুষজন আপনাকে মানে অনেক কিছুই মনে করে। যেটা আপনার মনে হয় যে না ইটস নট রাইট। হোয়াট এভার দে আর থিংকিং। এরকম কি মনে হয়? কোন একটা কমেন্ট আছে যেটা আপনি শুনেছেন বা দেখেছেন যে না কারণ ফেসবুকে তো এখন মানুষজন অনেক কমেন্টই করে, ইউটিউবে অনেক কমেন্ট করে। আমার আবার ব্যাড কমেন্টস খুব কম পড়ে। হ্যাঁ, আল্লাহর রহমতে। না এদিক এটা থেকে আমি লাকি। খুবই কম পড়ে। আ এ এ এই কমপ্লেন করে আসলে শেষ করা যাবে না। আর এটা হতেই থাকবে। আর এখন যে জামানা চলে আসছে, এই জামানায় আপনি এটা থেকে বাঁচতেও পারবেন না। আপনি একটা ভালো কাজ করবেন, সবাই আপনাকে মাথায় তুলে রাখবে। হুম, হুম, হুম। আপনি ৯ টা ভালো কাজ করবেন, মাথায় তুলে রাখবে। আপনি একটা খারাপ কাজ করবেন, মাথা থেকে ফেলে আপনাকে মানে গালিগালাজ করে শেষ করে দিবে। সো এইটা নিয়ে আমি আর ভাবিও না যে আমি সবার পছন্দের হয়ে গেলাম অথবা সবার অপছন্দের হয়ে গেলাম। এইটা নিয়ে একদমই ভাবি না। কারণ খুবই অবাক লাগে। কালকেই যে আমাকে নিয়ে মাথায় তুলে নিয়ে নাচলো, হুম। সে আজকেই হয়তো কোনো না কোনো কারণে মাথা থেকে ফেলে দিচ্ছে। তো এই এ এটা খুবই অবাক লাগে আমার কাছে এই জিনিসটা। মানে না এটা আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন আসলে। আপনি যে এটা বদার করেন না এটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। কারণ অনেকেই এটা নিয়ে ডিপ্রেশন এ চলে যায়। কারণ এর কারণ আছে। কারণ ধরেন আপনার কাছে একটা প্রজেক্ট, আমি বারবার অনেক জায়গায় বলি এই কথাগুলো। আপনার কাছে এই প্রজেক্টটা ভালো লেগেছে। মহানগর যেমন আপনার কাছে ভালো জি। লেগেছে। আবার এমনও পেয়েছি মহানগর অনেকের কাছে ভালো লাগেনি। আচ্ছা, এখন আমি তারটা বিশ্বাস করব না আপনারটা বিশ্বাস করব? রাইট। তার কাছে ভালো নাই লাগতে পারে। হুম, 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 হুম। ভালো লাগেনি। আবার এমন প্রজেক্ট আপনার কাছে ভালো লাগেনি, এটা আবার তার কাছে ভালো লেগেছে। সো কোনটা ভালো, কোনটা খারাপ মানে এটা এটা বলা মুশকিল। রাইট। ক্যামেরার পেছনে ভাই শুটিং তো করেছেন অনেক বছর ধরে। ক্যামেরার পেছনে কোনো ডিরেক্টরের সাথে কখনো মত বিনিময় বা রাগারাগি হয় সেট থেকে চলে আসেন এরকম কি কখনো হয়েছে? সেট থেকে কখনোই চলে আসেনি। আ মত মত বিনিময় তো শেষ সেটা হতেই থাকে। প্রত্যেকটা সিনেই হতে থাকে। পজিটিভ ওয়েতে হুম, এটা হুম। হতে থাকে। এরকমটা হয়। কিন্তু নেগেটিভ ওয়েতে কখনো এরকম কারণ ওইটা কাজটাকে আরো ভালো করার জন্য মত হ্যাঁ, হ্যাঁ। মানে ডিরেক্টরের সাথে কখনো তর্ক বিতর্কে কখনো এরকম হ্যাঁ, হ্যাঁ, হয়? তর্ক-বিতর্কও তো হয়। হয়েছে। তর্ক-বিতর্ক বলতে মানে সে যদি আমাকে কনভিন্স করতে পারে হুম, হুম, যে এইটার লজিক এটা, হুম, হুম, হুম। তাহলে আমি রাজি হব। রাইট। কিন্তু আমার লজিকের ওপরে তার ওই লজিকটা হতে হবে। ওকে। কারণ আমিও তো একটা সিকোয়েন্স বুঝতে মানে করতে গিয়ে বুঝি যে সিকোয়েন্সটার এরকম মোড। তো এটা যদি অন্যরকম কিছু মনে হয় তখন তো আমি জিজ্ঞেস করব যে এটা হ্যাঁ। এরকম কেন? বা এটা এরকমটা কি ঠিক হচ্ছে কিনা? এরকম তো হতেই থাকে রেগুলার। আর লাইফের টার্নিং পয়েন্ট কোন কাজটাকে দেখতেছেন ভাই এখন? এই লম্বা ক্যারিয়ারে আপনার কোন কাজটাকে আপনার টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন? যে না এই কাজটা আমার করাটা আমার লাইফটার এটা চেঞ্জ করলো। আরো আপডেট করলো। আমার আমি তো যখন শুরু করি তখন চলতে থাকে গেরিলা মুভি থেকে আসলে আমার দিকে সবার নজর যায়। তো তারপরে যখন কাজ করতে নাটকে করতে যখন ওটিটিতে আসি, তো তখন সদরঘাটের টাইগার আসলে সবাই আমাকে সদরঘাটের টাইগার হিসেবে দেখতে থাকে। তো তখন মানিহানিও বের হয়। জি। কিন্তু
সদরঘাটের টাইগারটার কিছু সিকোয়েন্স এমনভাবে ভাইরাল হয় যে আসলে সবাই পছন্দ করে, ওটাকে কপি করে, সবাই টিকটক করে, ওটাকে নিয়ে রিলস বানায়, ওটাকে নিয়ে নতুন করে ওই সিকোয়েন্সটা আবার পারফরমেন্স করে তারা অনেকে। তো তখন মনে হলো যে ওই প্রজেক্টটা মেবি নতুন করে আমাকে ওইটা আর হচ্ছে মহানগর মহানগরটা মহানগর থেকে আমার ধারণা মহানগরের পর ওই মানে জানি না, সবাই আমাকে খুব বেশি পছন্দ করা শুরু করেছিল। ওই অ্যাগ্রেসিভ যে ভাইবটা ছিল না ভাইয়া, চোখে আর বডি ল্যাঙ্গুয়েজ, এটা খুবই ডিফারেন্ট ছিল ওটা সবার। বোধহয় আমি খুব একটা এগ্রেসিভ লুক দেইনি, আমার চেহারাটাই বোধহয় এরকম, কারণ না আপনার হ্যাঁ চেহারাটার জন্য ইজি হয়ে গেছে। হ্যাঁ চেহারাটা এরকম, কারণ আমার ওই একটু নর্মালি তাকালেই আমাকে নাকি সবাই বলে আমাকে নাকি ডাকাতের মতো লুক দিয়ে, ডাকাতের মতো লাগে আমাকে। তো তাকাতে গেলেও আমার তখন বুঝে শুনে তাকাতে হয় যে আমাকে কি ডাকাতের মতো লাগছে নাকি খুব নর্মাল ইনোসেন্ট বা কেমন লাগছে আমি জানি না। আর অ্যাগ্রেসিভ যে আপনি এমনি মানে ন্যাচারালি আপনার লাইফে ক্যামেরার পিছনে আপনি কেমনটা, খুব রাগী মনে হয়? মানুষ তো চেঞ্জ হয়, আমি আসলে রাগী হয়তো ছিলাম, আমার কাছে কখনোই মনে হতো না যে আমি রাগী। আচ্ছা হয়তো ছিলাম আগে, কিন্তু এখন তো নাই, এখন তো একদমই রাগ নেই। আর আমার নিজের কাছে এখন মনে হয় আমি একদমই রাগী না, সবাই ভাবে সেটা। সেটা দেখে হয়তো হ্যাঁ, চোখ দেখে চোখ হয়তো দেখে। ভাবে যে আমি অনেক রাগী, কিন্তু আমি আসলে অনেক রাগী না। না আসলে আপনি মানে অনেক রাগী তো আমি মানে এরপরেও তো কথা বললে বা দেখলে তো বুঝতে পারি আপনার মধ্যে এই যে সামনাসামনি যে দেখতেছি, আমিও আসলে মনে করতাম আপনি অনেক রাগী। যখন আমি আপনাকে নক দিচ্ছি আমি বললাম যে আসলে আমি কি শুনবো বা সিন হবে কিনা আদারওয়াইজ। বাট আপনি আপনার যে সাথে কমিউনিকেশন করাটা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা মানুষ হয়তোবা যারা আপনাকে ক্যামেরার সামনে দেখে তারা এটা জানে না। বাট এটা আমি বলব যে ভাই আসলে অনেক অন্যরকম, যেটা ক্যামেরার সামনে লাগে যে এগ্রেসিভ এরকমটা না। আমার আরেকটা প্রবলেম হচ্ছে আমি কাউকে ওয়েট করাতে পারি না। কেউ যদি আমাকে ফোন দেয়, জি। আমি যত বেশি দেরিতে আমি ফোনটা ধরবো তত বেশিক্ষণ ধরে আপনি ওয়েট করবেন, সেটা আমি চাই না। আমি যত দ্রুত পারবো ফোনটা ধরবো, অথবা ধরতে পারিনি আমি যত দ্রুত পারবো সেটা ব্যাক করব, অথবা আপনি নক দিয়েছেন আমি জি, আপনি তো ওয়েট করছেন আমার জন্য। হ্যাঁ, রাইট। সো এই ওয়েট করাতে পারি না কাউকে। আমি আপনাকে বলেছি আমি ১২টায় আসবো, আমি ১২টায় এনি হাউ ১২টাতেই আমি মানে যেন রেডি থাকতে পারি, যেন সেখানে যেতে পারি, সেইটা অনেক বেশি। এই একটা প্রবলেম আমার মধ্যে আছে। না এটা প্রবলেম না, এটা অনেক ভালো। আমি নিজে গেস করেছি যেটা আমি যেটা মানে আপনাকে আমি যে বলছিলাম যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে কোন টাইমে আমরা স্টার্ট করব। তো আমি আপনাকে বললাম, আপনি এটার আগেই আসলেন। ইভেন আপনি স্টার্টটা করার জন্য আপনার ভিতরে যে তাড়াটা, এটা একটু রিল্যাক্স থাকতে পারতেন অ্যাজ ইউজুয়াল। কারণ ওইটা তো ওয়েট আমি করতাম বা টিম করতো। বাট আপনি নিজেই এটার জন্য এই জিনিসটা সবার মধ্যে থাকে না। অনেক সময় এটার যায়। একটা মানে অসুবিধা হচ্ছে আপনি আমার কাছে টাকা পেলে আপনি নিশ্চিন্তে থাকবেন। মানে আমি আপনাকে কখন টাকা দিব সেটা নিয়ে আমার ঘুম হারাম হয়ে যায়। তো রাইট। সেইটা একটা মুশকিল। না এটা মুশকিল, এটা ভালো। এটা ভালো জিনিস। আপনার ২ টা কাজ যদি বলি, ২ টা কাজের মধ্যে কোনটা আপনার কাছে সবথেকে মানে এগিয়ে রাখবেন? সেটা মহানগর নাকি কানাগলি? সবার জন্য মহানগর, আমার জন্য কানাগলি। সেটা কেন? এই মানে এটা কেন? মহানগর অবশ্যই ভালো প্রজেক্ট, রাইট। কিন্তু সেখানে স্ক্রিন শেয়ারিং আছে। হ্যাঁ, আর কানাগলিতে আমি আ পুরো সিরিজ জুড়ে রাজত্ব স্ক্রিন করছে। শেয়ারিং মহানগরের তুলনায়। হ্যাঁ, সো আমি কানাগলি ইজি। আমার জন্য। রাইট। আর আপনার মুভিটা যে আপনি বললেন যে এটা রিলিজ কখন হইতে পারে? আ এটা আশা করছি পূজাতে। পূজাতে না? তো পূজাতে আমরা আপনার ইনশাআল্লাহ একটা মুভি দেখছি। এটা সিউর। ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ আপনি আমাকে সময় দেওয়ার জন্য স্পেশালি। আর এটাই বলব যে এই পডকাস্টটা যদি আপনার মুভির সময় ভাইরাল হয়, আপনি কোন জিনিসটা মনে রাখবেন বেশি? কোন জিনিসটা মনে হ্যাঁ, রাখবেন? মানে আজকের কোন স্মৃতিটা আপনার মনে থাকবে বা কোন কথোপকথনটা আপনার মনে থাকবে? এই যে আমি বলে দিলাম আমার একটা সিক্রেট যে আমি মানুষকে ওয়েট করাতে পারি না। এটা অনেক ভালো গুণ, বিশ্বাস করেন। এটা নিয়ে আমার বউ আমার উপর অনেক ক্ষেপে আচ্ছা, যে ১০টা মিনিট অপেক্ষা করলে কি সমস্যা? রাইট। আমিও ভাইয়া ফোন বাজলে আমার কাছে মনে হয় আমি এখনই আনসার দেওয়া উচিত। সে যেই হয় না, বন্ধু-বান্ধবী তো থাকে। যে আমার ফোন বাজতেছে আমি তো ওয়াইফরে একটু বলে যে, "একটু থাকো, একটু স্থির থাকো। এই কাজ করতেছো বা বাচ্চাকে সময় দিচ্ছ।" এভাবে থাকি না। মানে আমার কাছে মনে হয় যে ফোন ইজ ইম্পোর্টেন্ট। শুধুমাত্র আমার সিকোয়েন্স করার সময় এই জিনিসটা কাজ করে না। যখন আমি শুটিং এ থাকি বা কাজে থাকি, হুম। তখন কে ফোন দিল, কে মরে গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না, এরকম মনে হয়। না এটা তো মনে হওয়াটাও কিন্তু সিন শেষে আবার আমি তাড়াতাড়ি কে যেন ফোন দিয়ে হুম, হুম, হুম।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসার জন্য। আর আমি এটাই বলব ভাইয়ার মুভি আসতেছে পুজোতে। আমরা সবাই অপেক্ষা করব। আর ওইটা ইনশাআল্লাহ আপনার মুভি আসলে অবশ্যই আপনাকে আবার ইনভাইট করব। আপনি একটু সময় দিয়েন হয়তোবা। অবশ্যই, অবশ্যই। ইনশাআল্লাহ। তো রোয়ান রিয়েলের 3rd এপিসোডে আমরা আড্ডা দিলাম শ্যামল মোল্লা ভাইয়ের সাথে। আশা করি আপনাদেরকে এই আড্ডাগুলো ভালো লেগেছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।